বন্ধুরা নমস্কার। বন্ধুরা, আমরা সবাই জানি বাংলাদেশের স্বাধীনতা আনার জন্য পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনারা মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ব্যাপক যুদ্ধ লড়াই করেছিল এবং ভারতীয় সেনাবাহিনীর প্রাণ বলিদান এবং সর্বাত্মক লড়াই বাংলাদেশের স্বাধীনতাকে নিশ্চিত করেছিল। কিন্তু আমরা কি এটা জানি যে ইটালি, যে ইউরোপের অন্যতম প্রাচীন দেশ ইটালিতে G7 বৈঠক হয়েছে এবং যে G7 বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বিশেষ আমন্ত্রিত হিসেবে অংশগ্রহণ করেছিলেন, সেই ইতালির স্বাধীনতার জন্য ভারতের সেনারা প্রাণ দিয়েছিল। আশা করি আপনাদের অধিকাংশই জানেন না, শোনেননি, কোনোদিন কেউ শোনায়নি। আমিও আজকের আগে পর্যন্ত জানতাম না। আমার দেশের কত হাজার হাজার সেনা ইটালির স্বাধীনতা যুদ্ধে প্রাণ বলিদান দিয়েছিলেন। ভারতীয় সেনারা ভারত থেকে সমুদ্র পার হয়ে ইটালিতে গিয়ে হিটলারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। যখন আমাদের দেশের একজন যুবকের নিজের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করার দরকার ছিল, তখন আমার দেশের 50,000 যুবক ব্রিটিশ ভারতীয় সেনার হয়ে সুদূর ইউরোপে যায় হিটলারের হাত থেকে ইটালিকে মুক্ত করার জন্য। যে ব্রিটিশরা আমাদের দেশ দখল করে রেখেছিল, আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল, সেই ব্রিটিশদের দয়া মায়া হয় ইটালির জন্য। তারা ইটালির স্বাধীনতার জন্য, এবং সেই স্বাধীনতা কার থেকে আনার জন্য? হিটলারের দেশ জার্মানির হাত থেকে। কারণ হিটলারের জার্মানি ইটালিকে দখল করে রেখেছিল। সেই হিটলারের বিরুদ্ধে লড়াই করতে তখন ব্রিটিশরা, আমেরিকানরা এবং সোভিয়েত ইউনিয়নের মানুষজন সবাই একত্রিত হয়ে লড়াই করেছিল। আর এর জন্য প্রাণ দিতে হয়েছিল 5,500-এর বেশি ভারতীয় সেনাকে প্রাণ বলিদান দিতে হয়েছিল। সেই যে অসাধারণ ঘটনা, সেটা তার কাহিনী ইটালির নাকি গ্রামে গ্রামে মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে। সেখানে ভারতীয় সেনাদের বীর গাথা নিয়ে অনেক স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছে ইটালিতে বিভিন্ন জায়গাতে। কিন্তু ইটালির পাঠ্যপুস্তকে তা ঢোকানো হয় না, তার ক্রেডিট ভারতীয় সেনাদেরকে দেওয়া হয় না। ইটালিতে যাদের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে হাজার হাজার মানুষ সেখানে গিয়ে প্রাণ দিল, তাদের কাছে সেই কৃতজ্ঞতা বোধ আমরা কোনোদিন শুনিনি। এবং শুনিনি বলেই আজকে যখন G7 সামিট ইটালিতে হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী গেছেন, ভারতের প্রধানমন্ত্রীকে অনেক সম্মানও দেওয়া হয়েছে, কোনো সন্দেহ নাই, তখন তদন্তধর্মী রিপোর্টিংয়ে সেই অসাধারণ ইতিহাস, এবং সেই ইতিহাসও কি ব্যাপক বীরত্বপূর্ণ লড়াই ভারতীয় সেনারা লড়েছিল, এবং সেই ভারতীয়দের লড়াইয়ের কারণেই নাকি ইটালির স্বাধীনতা ত্বরান্বিত হয়েছিল, সম্ভব হয়েছিল। অথচ খেয়াল রাখেন, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ইটালির স্বাধীনতার জন্য আমাদের দেশের ব্রিটিশরা চিন্তা করেছিল, তখন নেতাজির সঙ্গে গান্ধীজির মতভেদ হয়েছিল এই একই ইস্যুতে। নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্বাস করতেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা পৃথিবীতে ব্রিটিশরা বিপাকে রয়েছে, তারা সমস্যায় রয়েছে, আর এই কারণে এটাই সবচেয়ে বড় সুযোগ ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধ করার। এই সময় যুদ্ধ করলে ব্রিটিশরা টিকে থাকতে পারবে না, তারা ভারত ছেড়ে পালাতে বাধ্য হবে এবং ভারত স্বাধীন হয়ে যাবে। কিন্তু গান্ধীজি মনে করতেন যে অহিংসার পথেই স্বাধীনতা আনতে হবে এবং ব্রিটিশদের এই সময় সাহায্য করতে হবে। ব্রিটিশরা সারা দুনিয়াতে যেখানে যেখানে বিপদে রয়েছে সেখানে সেখানে তাদেরকে সাহায্য করার জন্য ভারতের সেনাবাহিনীকে সেখানে সেখানে যেতে হবে, এটা গান্ধীজি মনে করতেন। এই দ্বিমতের কারণে শেষ পর্যন্ত নেতাজি আলাদা হয়ে যান এবং নিজের সশস্ত্র বিপ্লবের জন্য তিনি প্রস্তুত হন। কিন্তু ভারতীয় সেনারা অহিংসার নামে ভারতে ইংরেজদের বিরুদ্ধে তো লড়াই করলো না, কিন্তু সেখানে গিয়ে কি করলো? ইটালিতে গিয়ে তারা কারোর তো প্রাণ নিল। যুদ্ধ করতে তো আর শুধু ভারতীয়রা প্রাণ দেয়নি, তারা তো কারোর প্রাণ নিয়েছে। তো প্রাণ নেওয়া যদি হিংসা হয়, তাহলে সেখানে ভারতের সেনারা ইটালিতে গিয়ে ইউরোপে গিয়ে হিংসা করলো আর প্রাণ বলিদান দিল, মানে তাদের বিরুদ্ধে হিংসা হলো। তো আলটিমেটলি এর ফলে আবার দেখা গেছে যে নেতাজির বাহিনী যখন ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করলো, তখন
তার বিরুদ্ধে আবার এই ভারতীয়রাই, ব্রিটিশ সেনাবাহিনীতে থাকা ভারতীয়রাই নেতাজির বাহিনীর বিরুদ্ধে, আজাদ হিন্দ ফৌজের বিরুদ্ধে লড়াই করলো। অথচ আজাদ হিন্দ ফৌজ এমন এক বাহিনী ছিল যে বাহিনীতে হিন্দুদের পাশাপাশি মুসলিমরা লড়াই করেছে ভারতের স্বাধীনতার জন্য, হিন্দু মুসলিমের পাশাপাশি খ্রিস্টানরা লড়াই করেছে দেশের স্বাধীনতার জন্য, হিন্দু মুসলিম খ্রিস্টানের পাশাপাশি বুদ্ধিস্ট এবং শিখরাও দেশের মুক্তির জন্য লড়াই করেছিল। তখন তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। নেতাজির অনুপ্রেরণায় হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ খ্রিস্টান জৈন সবাই একাকার হয়ে গেছিল। তখন সবাই ভারত মাতার সন্তান হিসেবে ভারতের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল। অথচ এই দেশের মানুষ সেখানে গিয়ে আপনার হিটলারের বিরুদ্ধে লড়াই করেছিল। আবার হিটলার নেতাজিকে সমর্থন করেছিল, যদিও তার সাহায্য নেতাজি শেষ পর্যন্ত নেওয়ার মতন অবস্থা হয়নি, কিন্তু জাপানের সাহায্য নেতাজি বাহিনী নিয়েছিল। তো এই কথাগুলো কখন উঠে এলো? এই কথাগুলি উঠে এলো আপনার ইটালিতে এই যে জি সামিট সারা পৃথিবীর ধনী দেশগুলোকে নিয়ে জি সামিট, আমরা এর আগে দেখেছি ভারতবর্ষে G20 মিট হতে। G20 সামিট ভারতবর্ষে হয়েছে, ভারত প্রেসিডেন্ট ছিল এবং ভারতবর্ষে সারা ভারতবর্ষ মিলে ব্যাপকভাবে হয়েছে। এবং এর জন্য যতটা ভারত সরকার কৃতিত্ব দাবি করে তার থেকে হাজার গুণ কৃতিত্ব দাবি করেছিল বিজেপি, এবং বিজেপি মনে করেছিল G20 কথা বলে ব্যাপক সমর্থন পাবে। আলটিমেটলি তা কোনো কাজে আসেনি, কারণ সাধারণ মানুষ, অতীব সাধারণ মানুষ G20 বোঝে না, G7 বোঝে না, তারা সার্ক বোঝে না, তারা ইউনাইটেড নেশন বোঝে না, তারা কমনওয়েলথ বোঝে না, তারা ইউরোপিয়ান ইউনিয়ন বোঝে না, তারা এইসব বোঝে না। এগুলি তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত না বলে তাদের মাথাতে এগুলি ঢোকেও না, তারা এগুলি নিয়ে ইন্টারেস্টেডও না। তো যে সাধারণ ভোটাররা ভোট দেবে তারা বোঝে চালের দাম কত, ডালের দাম কত, গ্যাসের দাম কত, বিদ্যুতের বিল কত টাকার এলো, জল ফ্রিতে পাওয়া যাচ্ছে কিনা, জল পাওয়া যাচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি, চাকরি আছে কিনা, কাজ আছে কিনা, খাদ্যের ব্যবস্থা আছে কিনা, স্বাধীনভাবে কথা বলতে পারছে কিনা, স্বাধীনভাবে ঘুরতে পারছে কিনা, এই সব কিছু সাধারণ মানুষ বোঝে। সাধারণ মানুষ ওই মোটা মোটা বড় বড় বিষয়গুলি বোঝে না। তো এই কারণে বিজেপির খুব একটা লাভ হয়নি G20 কথা বলে, যার কারণে পরবর্তী সময়ে আর ইলেকশনের প্রচারে G20 কথা বলাই হতো না। এখন যখন G7 বৈঠক হলো, তখন G7 নিয়ে তো অনেক রিপোর্টিং হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে ইটালিতে G7 মিটিং হয়েছে, সেই ইটালির স্বাধীনতার জন্য প্রাণ বলিদান আমার দেশের মানুষ দিয়েছে। কিন্তু দুঃখের কথা হলো যে এই মানুষগুলো যদি প্রাণটা ইতালিতে গিয়ে বলিদান না দিয়ে নিজের দেশের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি দিত, তাহলে আমাদের 1947 সালের 15 আগস্ট পর্যন্ত স্বাধীনতার জন্য অপেক্ষা করতে হতো না। তার চেয়ে হয়তো 3, 4, 5 বছর আগেই আমরা ব্রিটিশদেরকে আমাদের দেশ থেকে মেরে ভাগাতে পারতাম। তো দুঃখজনক এই ঘটনা, কিন্তু যে সেটা সম্ভব না হলেও সেই ইতিহাস আমাদের জানা দরকার। আর সেই ইতিহাস যদি না জানতে পারে, নিজের দেশকে জানা আপনার পক্ষে কোনোদিন সম্ভব না। এই কারণে ভিডিওটাই আপনাদের কতটুকু ভালো লাগলো জানি না, কতটুকু প্রেরণা দিল জানি না। যদি প্রেরণা দিয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, লাইক করতে, কমেন্ট করে সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আরও একবার বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। নমস্কার।